জোড়াসাঁকো উত্তর কলকাতার একটি অঞ্চল ও বিধানসভা কেন্দ্র। ঠাকুর পরিবারের বাসভবন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এই অঞ্চলেই অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো বাংলার নবজাগরণের ইতিহাসে এক বিশিষ্ট স্থানের অধিকারী। ঠাকুরবাড়ি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণ। জোড়াসাঁকো থানা কলকাতার প্রাচীনতম থানাগুলির অন্যতম। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৬ নম্বর দ্বারকানাথ সড়কে ঢুকতে একটি সুসজ্জিত গেট, বেশ মনোমুগ্ধকর কারুকাজে শোভিত। গেটের দুই পাশের স্তম্ভে পোড়ামাটির ফলকে দুটি কবিতা লেখা আছে, নিচে সই করা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ এই বাড়িতেই জন্ম হয়েছিল রবীন্দ্রনাথের। বাঙালি তথা সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এ বাড়িটি এখন একটি তীর্থ। জোড়াসাঁকোর এই গলিটির নাম ছিল মেছো কলোনি। কালের বিবর্তনে এটি এখন বিখ্যাত ৬ নম্বর দ্বারকানাথ লেন, যা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে পরিচিত। বাড়ির ফটক ডিঙিয়ে ভেতরে প্রবেশ করলে মনটা আপনিই বিচলিত হবে। চোখের সামনে আড়াআড়ি দাঁড়িয়ে থাকা একটি ৩তলা ভবন যেন আহ্বান করছে, এসো এসো আমার ঘরে। মূল ফটক থেকে ভেতরে ঢোকার রাস্তার ঠিক বাঁদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কত মানুষের সমাগম, যেন মর্ত্যের বাসিন্দা যত খোঁজে সারা অমর্ত্যকে। বিশ্বভারতীর সামনে একটি বড় চালতা গাছ দাঁড়িয়ে, তার ছায়ায় আশ্রিত কামিনী সহ নাম না জানা অনেক ফুল ও লতা। সবুজ গাছের ঝোপের আড়ালে ঠায় দাঁড়িয়ে লাল দালান। এ বাড়িতেই রবীন্দ্রনাথ সংসার পেতেছিলেন। ডান পাশে বাগান পেরিয়ে সারি সারি ঘর। এখানে বিশ্বভারতীর ক্লাস করানো হয়। প্রিন্স দ্বারকানাথের বিলাসবহুল বাড়ির গেটের দুপাশে দাঁড়িয়ে আছে দুটি মূর্তি, এক পাশে রবীন্দ্রনাথের, অন্য পাশে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের। বাদিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে কানে ভেসে আসবে ক্ষীণ শব্দের রবীন্দ্রসঙ্গীত। সুরের এই মূর্ছনা আপনাকে নিয়ে যাবে সুরের দেশে। এ বাড়ির বাতাসে যেন সারাক্ষণ সুর আর কথার খেলা চলে। সিঁড়িগুলো লাল কার্পেটে মোড়া। হাঁটার সময় নিজেকে বেশ সুখী সুখী মনে হয়। এর অবশ্য একটা কারণ আছে। এ বাড়িতে ঢোকার পর কেবলই মনে হতে থাকে এ বাড়ির মাটিতে একসময় রবীন্দ্রনাথ হেঁটেছেন, খেলা করেছেন, লিখেছেন, গেয়েছেন। আজ এত বছর পর এই মাটি স্পর্শ করছে নতুন প্রজন্ম। এটা কি কম কথা? মনে হতে পারে এ বাড়ির এখানে সেখানে যেন তার উপস্থিতি টের পাওয়া যায়। ডান পাশের লাল বাড়িটির দোতলার চৌকাঠ পেরিয়ে ঢুকতেই রবীন্দ্রনাথের বসার ঘর। একটি টি টেবিল ঘিরে ৩টি আরাম কেদারা বিছানো। যেটিতে কবি বসতেন সেটি সুসজ্জিত। মনের অজান্তে স্পর্শ করতেই মনের মধ্যে গেয়ে উঠবে, একদিন এইখানে বসে তুমি লিখেছিলে যে কথা, পেয়েছি পেয়েছি সে বারতা। এই ঘর ছেড়ে বেরিয়ে এলে বিরাট এক ঘর। এখানে আলমারি দিয়ে পার্টিশন করে ৩টি ঘর করা হয়েছিল। মৃণালিনী দেবীর শেষ শয্যাও এখানেই পাতা হয়েছিল। সারা রাত মৃণালিনী দেবীর মৃত্যুশয্যা পাহারা দেওয়ার পর কবি চলে গিয়েছিলেন ছাদে। এ ঘরটির ঠিক পেছনে রয়েছে খুব সাদামাটা একটি রুম। উত্তর পাশ জুড়ে খোলা জানালা। পশ্চিমে একটি বেলজিয়াম আয়নার ড্রেসিং টেবিল। একটি শেলফে এখনও সাজানো আছে রূপার বাক্স, রবীন্দ্রনাথের রূপার গ্লাস এবং কয়েকটি বিলেতি শোপিস। রুমটির একটি দেয়ালে মৃণালিনীর একটি বড় ছবি বাঁধানো। তার নিচে মৃণালিনীর নিজের হাতে রবীন্দ্রনাথকে লেখা একটি চিঠি। অন্য দেয়ালে কবির নিজের হাতে লেখা নিজের বিয়ের নিমন্ত্রণপত্র। সামনে বড় বারান্দা। এই বারান্দাতেই মৃণালিনী দেবী ভাসুরপো বলেন্দ্রনাথের কাছে সাহিত্য পড়া শুনতেন। সিঁড়ি দিয়ে নেমে একটু ঘুরে অপর পাশ দিয়ে অন্য সিঁড়ি দিয়ে যেতে হয় আরেক দালানে। এখানে প্রথম ঘরটিতে রয়েছে কবির ব্যবহৃত পোশাক। বারান্দা ঘুরে অন্য ঘরে গেলে স্তব্ধ হয়ে যেতে হবে। এখানেই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেয়ালে টাঙানো কয়েকটি ছবি, যা তার রোগশয্যার চিহ্ন মাত্র। এর পেছনের ঘরটিতে পর্দা টেনে কবির শেষ অপারেশন করানো হয়েছিল। আরও সামনের ঘরটি কবির লেখার ঘর। গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে মজলিস বসাতেন। কবি থাকতেন মধ্যমণি। অতিথিদের সঙ্গে খোশগল্প করতে কবি খুব পছন্দ করতেন। ঘোরানো বাড়ির মাঝে উঠোন রয়েছে উদম। ফাঁকা উঠোনের দিকে তাকালে মনে হয়
এই বুঝি দাস দাসীদের নজরে পড়বে। চারপাশে ঘোরানো বারান্দা ধরে অনায়াসে এক বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাওয়া যায়। এক একটি বাড়িতে রয়েছে অনেকগুলি ঘর, প্রত্যেকটি ঘর বেশ প্রশস্ত। দেয়ালে টাঙানো স্মৃতিচিহ্ন ছবি শোভা পাচ্ছে। প্রত্যেক ঘরে রয়েছে ঠাকুরবাড়ির ব্যবহৃত সে সময়কার অনেক স্মৃতি। তিব্বত থেকে কবিকে দেওয়া নানা উপহার সামগ্রী, চীনা বন্ধুদের সাথে তোলা কবির অনেক ছবি, কখনো লাঠিয়াল বেশে, কখনো হাতির পিঠে, কখনো বক্সার রবীন্দ্রনাথ এবং শিকাগোর কবিদের সাথে তোলা বিভিন্ন পোজের ছবি এখানে স্থান পেয়েছে। জানা যায় জাপানি নামিদামি ব্যক্তিদের উপস্থিতি উপলক্ষে ঠাকুরবাড়িতে প্রথম চা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। সে উপলক্ষে বিশেষ আকৃতির চায়ের সরঞ্জাম তৈরি করা হয়েছিল। কাঠের চুলার পরিবর্তে দোতলাতেই কয়লার চুল্লির বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সে স্মৃতি ধরে রাখতে এখনও সেখানে কৃত্রিম কয়লার আগুন, কেতলি ও কাঠের তৈরি চামচ আর কয়েকটি মগ রাখা আছে। যে বিছানায় বসে তারা সময় কাটিয়েছিলেন সেটি সংরক্ষিত করা হয়েছে বিশেষ ব্যবস্থায়। বাড়ির আয়তন ও কক্ষ দেখে অনায়াসে অনুমান করা যায় এ বাড়িতে শখানেক লোকেরও বেশি মানুষ বাস করতেন। বাড়ির ছাদগুলো এমনভাবে করা যেন কবির লেখায় বা কবি সম্পর্কিত লেখায় বারবার এই ছাদের কথা চলে এসেছে। সত্যি ছাদ যেন মনের বাড়ি। এই ছাদে অনুষ্ঠিত হয়েছে সখী সমিতি। রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকের মঞ্চায়নও হয়েছে এই ছাদে। এ ছাদ ঘিরে বাংলা সাহিত্যে অনেক কথা, অনেক গল্পের জন্ম হয়েছে। তাই হয়তো এই ছাদের একটি বিশেষত্ব রয়ে গেছে বাঙালির হৃদয়ে। সিঁড়ি বেয়ে 3 তলায় উঠলে চোখে পড়বে একটি কক্ষ, খুব বড় নয়। এখানে প্রিন্স দ্বারকানাথের ছবি বাঁধানো আছে। এছাড়া আছে কিছু বইপত্র ও শাস্ত্রীয় বই। এই ঘরটির ভেতর দিয়ে একটি দরজা রয়েছে, তার ওপারে মহর্ষি দেবেন্দ্রনাথের কক্ষ। রবীন্দ্রনাথের ছেলেবেলায় পাওয়া যায় 3 তলায় বাবার ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করে সময় কাটাতেন। এখানে দেবেন্দ্রনাথের কক্ষে এখনো শোভা পাচ্ছে কুচকুচে কালো একটি মজবুত খাট। খুব জমকালো না হলেও দেখলে মনে হয় আভিজাত্যের ছোঁয়া আছে। পাশে সেলফে রাখা আছে জমিদারির কিছু নথিপত্র, প্রয়োজনীয় কাগজপত্র। এছাড়া শাস্ত্রীয় বইও রাখা আছে। আছে 2টি বিশেষ ধরনের জলচৌকি। একটিতে মহর্ষি দেবেন্দ্রনাথ বসতেন, অন্যটি সামনে থাকত। এখানে বসে তিনি উপাসনা করতেন, কখনো কখনো শাস্ত্র পাঠ করতেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো আমাদের ভিডিও, আর প্লিজ সাবস্ক্রাইব আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।